সম্ভবত তারিখটা ছিল 24শে জুলাই 2024। সেদিন সাংবাদিকরা বা সম্পাদকেরা, সব ব্রাহ্মণ এবং জাদ্রেল সম্পাদকরা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন গণভবনে, এবং সেখানে গিয়ে সেই সম্পাদকরা যেগুলো বলেছিলেন, আমি যদি খুব সংক্ষেপে বলি, তার মোদ্দা কথা ছিল যে তরুণ যারা বিপ্লব করছে তাদের সবাইকে মেরে ফেলুন। কিন্তু এই শব্দটা বলেন নাই, এই সেন্টেন্সটা এভাবে বলেন নাই, কিন্তু আপনারা যদি সেদিন সব সম্পাদকদের বক্তব্য ইউটিউবে পেয়ে যাবেন, আপনারা যদি পড়েন সেগুলো, তাহলে এটা মোদ্দা করা হচ্ছে যে যত জুলুম করতে হয়, যত গুলি চালাতে হয়, সব করবেন, কিন্তু এই জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেবেন। এটাই ছিল বাংলাদেশের ব্রাহ্মণ সম্পাদকদের পরামর্শ 24শে জুলাই, তার মানে পতনের মাত্র 12 দিন আগে। এটা ছিল তাদের পরামর্শ। তো কাজেই আমরা এই ফ্যাসিবাদ তৈরিতে সাংবাদিকদের ভূমিকা যেন ভুলে না দেয়, এখান থেকে আমি শুরু করলাম আমার বক্তব্য। আরেকটি কথা খুব বলা গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার মধ্যে যে ফ্যাসিস্ট জিন, এটা কিন্তু এসেছিল বংশ পরম্পরা। তার পিতা একজন হচ্ছে, আপনারা এখানে সব তরুণেরা বসে আছেন, আমার সন্তান তুল্য, তারা দেখেন নাই, কিন্তু আপনারা শেখ হাসিনার ফ্যাসিজম দেখেছেন, আর আমি তার পিতার ফ্যাসিজম দেখেছি, কারণ আমি তখন বুয়েটের ছাত্র ছিলাম। তার পিতা যখন ফ্যাসিস্ট পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছিলেন, আমি বুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম সেই সময়। এবং সেই সময় সর্বপ্রথম বাংলাদেশে প্রত্যেকটি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল 1975 সালের 25শে জানুয়ারি, আর 1975 সালের 12ই জুন সকল সংবাদপত্র বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং এই যে আপনারা যে মিডিয়া দমন, মিডিয়া যে বন্ধ করা, এটা দেখতে পেয়েছিলেন শেখ হাসিনার জামানায়, এটা উনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন, এবং তার পিতার স্টাইলেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু তিনি আরো নির্মম, আরো দানবীয় ভাবে রাষ্ট্র চালাতে পেরেছিলেন। সেটার কারণ ছিল জিও পলিটিক্যাল পরিবর্তন। এটা বক্তৃতা দিতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে, অত ধৈর্য আপনাদের নাই, এবং অত সময় আমিও আজকে দিতে পারবো না, হয়তো আরেকদিন জিও পলিটিক্যাল অ্যানালিসিস দেবে। তো যেহেতু জিও পলিটিক্যালি শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের চাইতে একটু বেটার সিচুয়েশনে ছিলেন অন্তত 15 বছর, এই কারণে তিনি জুলুমটাও তার পিতার চেয়ে বেশি করতে পেরেছেন। এটুকুই ছিল দুজনের মধ্যে পার্থক্য। তো আমি যে কথাটা বলার চেষ্টা করেছিলাম তৎকালীন বিরোধী দলকে, তবে তার আগে আরেকটু ঘটনা একটু আপনাদের জানিয়ে রাখি। খুলনার ঘটনায় যখন 11 সরকার হলো, এবং 11 সরকার হওয়ার পরে যখন বাংলাদেশের জনগণের একটি বিভ্রান্ত ছিল সেই সরকারের চরিত্রটা নিয়ে, তখন আমার কাছে মনে হয়েছিল যে এই 11 সরকার আসলে ভারতীয় আধিপত্যবাদের, ভারতীয় চক্রান্তের একটা ফসল। এবং আমার এই ব্যাখ্যার সাথে অনেকেই তখন একমত ছিলেন না, কিন্তু আমি এই ব্যাখ্যাতে অটল ছিলাম। তখনও আমি পত্রিকার জগতে সরাসরি আসি নাই, তখন শুধুমাত্র আমি একজন লেখক। এবং তখন প্রতি বুধবারে, আজকে কিন্তু বুধবার কাকতালীয় ভাবে, প্রতি বুধবারে আমি কলম লিখতাম নয়া দিগন্ততে, এবং সেই সময় নয়া দিগন্ততে কলম লিখে আমি ওই সরকারের চরিত্র জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তাদের চরিত্র ছিল আসলে ভারতীয় সম্প্রসারণবাদকে বা ভারতীয় হেজিমনিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। এবং আমার ব্যাখ্যা যে সঠিক ছিল এটা প্রমাণিত হয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির একটা বইতে, যে বইয়ের নাম দ্য কোয়ালিশন ইয়ার্স। এই বইটাতে তিনি পরিষ্কার ভাবে লিখেছেন যে তৎকালীন আর্মি চিফ জেনারেল মঈনের সাথে তার চুক্তি হয়েছিল যে তিনি যদি শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসেন, যেটা তিনি নিয়ে এসেছিলেন 2008 সালের এক ধরনের, আমি এটাকে বলি ম্যানেজড ইলেকশন, মানে এমন ভাবে
ম্যানেজ হয়েছিল যে এটা যে কারচুপিটা জনগণ বুঝতে পারেনি। এই ম্যানেজ ডিরেকশনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে 2008 সালের ফেব্রুয়ারি মাসে, আর নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই ডিসেম্বর মাসে। তার মানে 2008 সালের ফেব্রুয়ারি মাসেই সিদ্ধান্ত হয়ে গেছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে, যাতে করে ভারত বাংলাদেশের উপরে তার হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করতে পারে। তো সেই সময় 11 সময় আমি আপনাদের এখানে বক্তৃতা করতে এসেছিলাম জিয়া হলে। সেই জিয়া হল এখন আর নাই। শেখ হাসিনা সম্ভবত জিয়া হল ভেঙে দিয়ে গেছেন তার সরকার আমলে, এবং সেই দিন ওই জিয়া হলে আমি বক্তৃতা করেছিলাম আপনাদের এখানকার খুব জনপ্রিয় দুইজন নেতার সাথে। সেই নেতা দুজনের একজনও নাই, তাদের সমর্থকরা নিশ্চয়ই আছেন এখানে। একজন মঞ্জু ছিল সেই বক্তৃতায়, সেই অনুষ্ঠানে, আমি জানি না সেই অনুষ্ঠানে আপনারা কেউ ছিলেন কিনা। আর দ্বিতীয়জন ছিলেন গোলাম পরোয়া সাহেব। তো মঞ্জু আর গোলাম পরোয়া সাহেব বক্তৃতা দিয়েছিলেন এবং আমি বক্তৃতা দিয়েছিলাম। আমি প্রধান বক্তা ছিলাম ওই অনুষ্ঠানে। যেমন ধরুন আমি দুটো এক্সাম্পল দিই, আমার দেশের এক্সাম্পল দিই। একটা ট্যাবু ছিল। ট্যাবুটা হলো যে বিচার বিভাগ নিয়ে কখনো লেখা যাবে না সংবাদ মাধ্যমে। বিচার বিভাগ আনটাচেবল, মানে এস্টাবলিশমেন্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট, মানে সর্বোচ্চ এস্টাবলিশমেন্ট বিচার বিভাগ, লেখা যাবে না। আমরা এই ট্যাবু ভেঙে দিয়েছি। যখন প্রথমবার আমরা পত্রিকা চালিয়েছি, আমরা নিউজ করলাম দুটো নিউজের, একটা নিউজ আর একটা আমার আর্টিকেল। নিউজটার নাম ছিল চেম্বার জজ মানেই সরকার পক্ষে স্টেট। অর্থাৎ ওই সময় আমরা দেখছিলাম যে বিএনপির যারা জেলখানায় বন্দী ছিলেন, তারা যখন হাইকোর্ট থেকে জামিন পাচ্ছিলেন, সেই জামিন আপিল বিভাগের চেম্বার জজের কাছে গিয়ে আটকে দেওয়া হচ্ছিল, এটাকে স্টে করে দেওয়া হচ্ছিল। আপনারা যদি, আমি জানি না এই ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্ট আছে কিনা, লয়ের ছেলেরা বুঝতে পারবেন যে স্টে মানেটা কি। তো এটা আমরা নিউজ করলাম, এটা একটা নিউজ। আর আমি একটা মন্তব্য প্রতিবেদন লিখলাম। মন্তব্য প্রতিবেদনের হেডলাইন ছিল, টাইটেল ছিল স্বাধীন বিচারের নামে তামাশা। তো এই দুটো লেখার মাধ্যমে আমি ট্যাবুটাকে ভেঙে দিলাম যে বিচারপতিদের বিরুদ্ধেও লেখা যায় যদি তারা অন্যায় করেন। তো এই কারণে আমাদের মূল্য চোখাতে হয়েছে, জেলে যেতে হয়েছে, কন্টেন্টের মামলা হয়েছে। আমার একটু আগে ভিসি সাহেব বলছিলেন যে আদালতে দাঁড়িয়ে আমি বলেছি আমি আপনাদের কাছে সরি বলবো না, কারণ আমি যা লিখেছি সত্য লিখেছি এবং সত্য লেখার জন্য আমি সরি বলবো না। সেটার জবাবে একজন জজ সাহেব বলবেন ট্রুথ ইজ নো ডিফেন্স। আর আমি বললাম যে আপনার কাছে ট্রুথ ইজ নো ডিফেন্স, আমি যে বিচারে বিশ্বাস করি, আমি যে বিচারকের কাছে যাব, শেষ পর্যন্ত যাব ইন মাই ইটারনাল লাইফ, সেখানে ট্রুথ ইজ দ্য অনলি ডিফেন্স। ট্রুথ ছাড়া এটা ছিল একটা ট্যাবু। এবং দেখুন যে আমাদের অবস্থানটা কত কারেক্ট ছিল যে জুলাই বিপ্লবের পরে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ সবগুলিকে একদিনের মধ্যে রিজাইন দিয়ে তাড়িয়ে দিতে হয়েছে। আজকে যে বিচারপতি আমাকে সাজা দিয়েছিলেন সেই বিচারপতি আজকে জেলে, খায়রুল হক আজকে জেলে। আর আমি আপনাদের সামনে এটাও ইতিহাসের বিচার। আর সেকেন্ড ট্যাবু যেটা আমরা সম্প্রতি ভেঙেছি, এমনকি আজকে আমি জানি না আপনারা কতজন আমাদের পূর্বে দেখার সময় পেয়েছেন, আজকে আমার একটা মন্তব্য প্রতিবেদন আছে। সেই মন্তব্য প্রতিবেদনের টাইটেল হচ্ছে, আগে ট্যাবুটা বলি, ট্যাবু হচ্ছে সেনাবাহিনী নিয়ে কিছু দেখা যাবে না। দুটো ট্যাবু বাংলাদেশে ছিল, একটা বিচার বিভাগ নিয়ে দেখা যাবে না, আর সেনাবাহিনী নিয়ে দেখা যাবে না। তো বিচার বিভাগ নিয়ে দেখা যাবে না ট্যাবু ভেঙে দিয়েছি আমরা আগের বার, আর আজকে আমি সেনাবাহিনী নিয়ে দেখা যাবে না সেই ট্যাবু ভেঙে দিয়েছি। শিরোনাম হচ্ছে যে সেনাবাহিনী আমাদের প্রত্যাশা। এই হেডিংয়ে আমি আজকে একটা মন্তব্য প্রতিবেদন লিখেছি, আপনারা সময় পেলে পড়ে দেখতে পারেন। তো এই যে এস্টাবলিশমেন্টকে মোকাবেলা করা, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ।